প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির ভিতরে বিদ্রোহের সুর বেজে উঠেছে এবং বিএনপির যারা ত্যাগী নেতা, যারা জুলাই গণঅভ্যুত্থানের সময়ে এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের ডামাডোল যখন বেজে উঠেছে, সেই সময়ে বিএনপির যারা অলিগার্ক ছিল, যারা বিএনপির পক্ষে সমস্ত বয়ান উৎপাদন করেছে, তাদের রাজনৈতিক বয়ান উৎপাদন করেছে, তাদের সাংস্কৃতিক বয়ান উৎপাদন করেছে, তাদের অর্থনৈতিক বয়ান উৎপাদন করেছে, এই মানুষগুলোর ভিতরে সম্প্রতি বেশ উদ্বেগ, উৎকণ্ঠা এবং বিদ্রোহের একটা আলামত দেখা যাচ্ছে। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের আজকে পঞ্চম দিন এবং এই পঞ্চম দিনে মোটামুটি অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছে যে এই যুদ্ধে পরাজিত হতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল জোট। কিভাবে আজকে আমি প্রমাণ সহ ধরিয়ে দেব। প্রথমেই আমি যদি বলি, একের পর এক পয়েন্টগুলোতে আসছি, যে আয়াতুল্লাহ আলী খোমেনি কিন্তু জানতেন যে তিনি মারা যাবেন। খোমেনি জানতেন যে তিনি যেখানে সাপ্তাহিক মিটিং করেন সেই সম্পর্কে ইসরায়েল জানে এবং সেখানে বোমা নিক্ষেপ করা হতে পারে, কিন্তু খামেনি তিনি মৃত্যুকে ভয় পাননি। তিনি বলেছেন যে আমার 87 বছর, আমি শহীদ মৃত্যু চাই এবং আমি জানি যে আমার মৃত্যু হলেই ইরানি ঐক্যবদ্ধ হবে, হয়েছেও তাই। তিনি তার স্ত্রীকে বলছিলেন তুমি চলে যাও, স্ত্রী বলছেন না, আমি তোমার সঙ্গে থাকবো। ফলে স্ত্রীও মারা গেলেন, তিনিও মারা গেলেন। তার মানে হচ্ছে ইরানিরা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। এবং এই যে হাজার হাজার বছরের সভ্যতা, পারস্য সভ্যতা, এতে প্রমাণ করে যে ইরানিরা কিন্তু বীরের জাতি। আপনি দেখেন, যেমন পাকিস্তান শত্রু হচ্ছে ইন্ডিয়া, একমাত্র শত্রু ভারত পাকিস্তানের। কিন্তু আপনি ইরানকে দেখেন, ইরানের শত্রু হব না, ইরানের জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং নয়, সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব। নিজের পায়ে নিজেই কোড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। কতটুকু দূষিত রক্ত আমাদের গায়ে থাকলে এই কাজটা আমরা করি। দেখেন, একটা মেয়েকে দর্শন করার পরে তার মা বাবা কষ্ট করে একজন আইনজীবী নিয়ে চেষ্টা করে ন্যায় বিচারটা পাওয়ার জন্য। অপর পক্ষ যে দর্শন করছে সে কি করে আরো আইনজীবী নিয়ে গিয়ে সে সেখান থেকে বেঁচে বের হয়ে চলে আসে। যে আইনজীবীরা দর্শনকারীর পক্ষে গেল, তার কি বউ নাই, তার কি মেয়ে নাই, তার কি বোন নাই, তার পরিবারে নারী নাই? তাহলে তার পরিবারের কাউকে যদি দর্শন করা হতো, তাহলে সে কি পারতো এই দর্শনকারীর পক্ষে যেতে? আমাদের গায়ে এই দূষিত রক্ত আছে, সেই কারণেই আমরা এই খারাপ কাজের মানুষদেরকে রক্ষা করার জন্য টাকার বিনিময়ে জানোয়ার হয়ে যাই। জানোয়ারের মতন আমরা পিছে পিছে ঘুরি। ছাত্র দলের যেসব ছেলেরা এই রবিউলের বক্তব্যের, মানে এই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন, এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্যের, তারা ঘুরে ফিরে শোকজ খায়। যেমন হামিম, তানভীর ভাই হামিম, এই হামিম ছেলেটা ডাকসুর জিএস ক্যান্ডিডেট ছিলেন যিনি ছাত্র দলের। হয়ে যেতে পারে, সেখানে অনেক অসঙ্গতি তিনি দেখতে পেয়েছেন। সদ্য নিযুক্ত এই চিফ প্রসিকিউটর অর্থাৎ তাজুল ইসলাম। একটা কথা বলি, ইরান যে ইরাকের সঙ্গে যুদ্ধ করলো শাকিল আরব নিয়ে, সেই ইরাকের সঙ্গে যুদ্ধে ইরানের 10 লক্ষ মানুষ মারা গিয়েছে। 10 লক্ষ মানুষ মারা গিয়েছে শুধু এই ইরাকের সঙ্গে যুদ্ধে। কাজে ইরানের সেই অভ্যাস আছে এবং ইরান কিন্তু যুগে যুগে একাই লড়াই করেছে। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলিরা কিন্তু মৃত্যুকে খুব ভয় পায়। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন যে যখন একটা মিসাইল আসে তখন ইসরায়েল একটা সাইরেন বাজে যে মিসাইল আসতেছে। তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইসরায়েলিরা কিভাবে দৌড়ে গিয়ে বাংকারে লুকায়, মাটির নিচে লুকায়। তারা কিন্তু মৃত্যুকে খুব ভয় পায়, তারা মোটেও সাহসী জাতি না। সুতরাং একটা যুদ্ধকে দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়ার মতো অবস্থা আসলে ওই আমেরিকা ইসরায়েলের নাই। এবং এই আমেরিকা যদি এই দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে হয়, তাহলে তাদের প্রায় $100 বিলিয়ন খরচ হতে পারে, যেটা তারা করবে কিনা তাদেরকে দ্বিতীয় ভাবতে হবে। আপনারা অবশ্যই দেখেছেন যে ট্রাম্পের মুখ মলিন হয়ে গিয়েছে। ট্রাম্প এখন এক কথা বলতেছেন, তখন এক কথা বলতেছেন। ট্রাম্প আলোচনার প্রস্তাব দিয়েছেন, কিন্তু আবার ইরান প্রত্যাখ্যান করেছে। তখন ট্রাম্প বলতেছেন না, আমিও রাজি না। ডোনাল্ড ট্রাম্প তার কথার ধারাবাহিকতা রক্ষা করতে পারতেছেন না। ইরান শুধু ইসরায়েল আক্রমণ করেনি, ইরান কাতার আক্রমণ করেছে, সাইপ্রাস আক্রমণ করেছে, কুয়েত আক্রমণ করেছে, বাহরাইন আক্রমণ করেছে। ইরান শুধু সৌদি আরবে এখন পর্যন্ত আক্রমণ করেনি, শুধু সৌদি আরবে রিয়াদ অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। কিন্তু গোপন সংবাদ হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা চায় সৌদি আরবও এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে তাদের সঙ্গে সহযোগিতা করুক। এই কারণে ইসরায়েল করেছে কি, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু কর্মকর্তাকে পাঠিয়েছে যাতে তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ইরানের নাম দেয়। তখন সৌদি আরব বিরক্ত হয়ে বলে ঠিক আছে চলো আমরাও যুদ্ধে অংশগ্রহণ করি। তার মানে সৌদি আরবকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রভোগ করতেছে। সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল, নাম দেবে ইরানের। কিন্তু অলরেডি মোসাদের সেই কর্মকর্তা গ্রেপ্তার হয়ে গিয়েছে। সৌদি আরব বুঝতে পেরেছে যে না, আসলে ইরান এই হামলা চালায়নি। বাট
অন্যান্য যেসব জায়গায়, বিশেষ করে কাতারে প্রচুর হামলা চালিয়েছে, কাতারের বিভিন্ন হোটেলে, তারপরে বাহরাইনে তো প্রচুর হামলা চালিয়েছে, বাহরাইনে প্রচুর হামলা চালিয়েছে ইরান, সাইপ্রাসে হামলা চালিয়েছে, তারপরে কুয়েতে হামলা চালিয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাতের যে দুবাইতে প্রচুর হামলা চালিয়েছে, যে বুর্জ আল খলিফায় এখানে হামলা চালিয়েছে। শুধু হামলা চালায়নি সৌদি আরবে। এখন সৌদি আরব এখন ডিসিশন নিতে পারতেছে না যে আসলে সৌদি আরব আমেরিকার সঙ্গে অংশ নিবে নাকি নিবে না। এদিকে আপনার ইরান মিসাইল ছুড়ে কাতারের যেই বড় ন্যাচারাল গ্যাস শোধনাগার সেটা ধ্বংস করে দিয়েছে। এখন কাতার আর এই গ্যাস উৎপাদন করতে পারতেছে না, ফলে কিন্তু কাতারের বিশাল ব্যবসায়িক ক্ষতি হয়ে গিয়েছে। কাতার একটি রাডার ছিল, এই রাডারের দাম হচ্ছে $5 মিলিয়ন। এই কাতারে অবস্থিত এই রাডারকেই বলা হতো আমেরিকা এবং ইসরায়েলের চোখ। এই রাডার দিয়েই আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর খবরদারি করতো, শুধু কাতারের এই রাডার দিয়ে। ইরান সেই রাডারটা ধ্বংস করে দিয়েছে। এবং যুদ্ধ শুরুর আগে আমেরিকা থেকে 2টি যুদ্ধবাহী রণতরী, বলা হয় ফ্রিগেট, একটা ফ্রিগেট তারা 150 বিমান ক্যারি করতে পারে, 150 যুদ্ধ বিমান। এই 2টা ফ্রিগেট নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড, এবং এই 2টা বিমানবাহী রণতরী তারা উপসাগরীয় অঞ্চলে আসে, সেখান থেকে যুদ্ধ জাহাজগুলো উড়ে গিয়ে ইরানের উপর বোমা মেরে আবার তারা এই জাহাজে ফিরে আসে। এখন সমস্যা হচ্ছে যে এই জাহাজগুলিতে কিন্তু বড় কোনো রসদ থাকে না, মজুদ থাকে না। এখানে খুব স্বল্প পরিমাণ রসদ মজুদ করে রাখে। কারণ হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এই যে এত বড় মিসাইল, এত বড় বোমা, গোলা বারুদ একসঙ্গে ব্লাস্ট হয়ে যাবে, তাই না? কাজে এই রণতরীগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ স্টক থাকে, কিন্তু এই স্টকগুলি আবার রিস্টক করার জন্য যে কোনো একটা পোর্টে যেতে হয় রিসাপ্লাইং এর জন্য। আগে এই আমেরিকান রণতরীগুলো যেত বাহরাইনের সালমান পোর্টে। এই বাহরাইনের সালমান পোর্টে আবার করেছে কি, ইরান কয়েকটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওই সাপ্লাই চেইনটা পুরো ধ্বংস করে দিয়েছে। এখন আমেরিকার এই 2টা রণতরীতে গোলা বারুদ মিসাইল রিস্টক করার জন্য অল্টারনেটিভ অপশন কি? অল্টারনেটিভ অপশন হচ্ছে দিয়েগো গার্সিয়া পোর্ট। এই দিয়েগো গার্সিয়া পোর্ট হচ্ছে একটা ব্রিটিশ টেরিটরি। এটা হচ্ছে আপনার ওই মালদ্বীপ আছে না, মালদ্বীপ, ওই মালদ্বীপ থেকে সোজা মনে করেন আপনি একদম দক্ষিণে যদি আপনি জাহাজকে চালান 2-3 দিন বা 4 দিন, তখন একটা ছোট আইল্যান্ড আছে, সেখানে এই দিয়েগো গার্সিয়া, সেখানে অবস্থিত এই দিয়েগো গার্সিয়া। সেখানে একটা আমেরিকা ইংল্যান্ডের একটা মিলিটারি বেস আছে সেখানে। এখন যদি সেখানে গিয়ে এই রিফুয়েলিং করা লাগে, রিস্টক করা লাগে, তাহলে যাইতে 3 দিন, আসতে 3 দিন, মোট 6 দিন লাগে। এতদিন তো সময় নাই। তো এই যখন বিপদে পড়ছে তখন ফ্রান্সকে বলছে তোমরা একটা রণতরী পাঠাও। এখন ফ্রান্স একটা রণতরী পাঠিয়েছে, আবার ইংল্যান্ড বলছে আমরা যুদ্ধ শুরু করবে না, এখন তো বলতেছে করবে, স্পেন বলছে করবো না, ট্রাম্প বলছে শিক্ষা দিয়ে দিব, ওই জার্মানিও বলতেছে হয়তো করবে। কিন্তু ইরান আসলে একা, ইরান সবার সঙ্গেই লড়তেছে। এখন চায়না মনে করতেছে যে আমাদের এখনো আসলে আমেরিকার সঙ্গে ফেস টু ফেস যুদ্ধ করার মতো আমরা সামর্থ্যবান হইনি, হয়তো আরো 50 বছর 100 বছর পরে হবে, সে পর্যন্ত ওয়েট করতে হবে। তবে চায়না করতেছে কি, চায়না বিভিন্ন কাঁচামাল সাপ্লাই দিতেছে, যেমন ড্রোন তৈরির কাঁচামাল। এটা জিনিস দেখেন যে ইরান ডেইলি 500 ড্রোন উৎপাদন করতে পারে, ইরানের সেই সক্ষমতা আছে। আর আমেরিকা একটা বছরে মাত্র 700 মিসাইল উৎপাদন করে। তাহলে ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা, মিসাইল উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক বেশি। ইরানের কাছে ঠিক কত মিসাইল আছে এটা আমরা জানি না, কিন্তু অনেকে ধারণা করেন যে ইরানের কাছে 80,000 থেকে 1 লক্ষ মিসাইল আছে। এবং ইরানের যেই বিধ্বংসী মিসাইলগুলো, সেই মিসাইলগুলো এখনো ইরান ব্যবহার করেনি। ইরান এখন শুধু ওই শাহেদ মিসাইলটা ব্যবহার করতেছে, কিন্তু ইরানের যেই শক্তিশালী বিধ্বংসী মিসাইলগুলো, এগুলো ইরান এখনো ব্যবহার করা শুরু করেনি। এবং ইরানের কাছে পারমাণবিক মিসাইলও মজুদ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমেরিকা ইসরায়েল কেন সেটা খুঁজে পাচ্ছে না? এই মিসাইলগুলো পাহাড়ের নিচে আছে, পাহাড়ের তলদেশে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে দেখেন না, পাহাড় মাটি দিয়ে তৈরি, ইরানের সব পাহাড়গুলো হচ্ছে পাথরের, কংক্রিটের পাথরের। এবং সেই পাথরের পাহাড় কিন্তু কলাপস করে না, নিচে সুড়ঙ্গ খুললেও সেগুলো শক্ত থাকে। বিশাল বড় দেশে যান, সেখানে কোন পাথরের পাহাড়ের তল দেশে এই সব মিসাইলগুলো মজুদ আছে সেটা কেউ জানে না। এবং সেগুলো কোন পথ দিয়ে বেরোয়, কোন পথ দিয়ে ছাড়ে, এটা এখন পর্যন্ত আমেরিকা ইসরায়েল শনাক্ত করতে পারেনি, তবে চেষ্টা করে যাচ্ছে। ওদিকে আবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন লিডার হয়েছেন তার ছেলে মুস্তফা খামেনি। এবং আয়াতুল্লাহ আলী খামেনি পুত্র মুস্তফা খামেনির এই মনোবল দেখে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস, সংক্ষেপে IRGC, তারা এখন নতুন উদ্যমে তারা হামলা শুরু করতেছে। এবং আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল যে খামেনিকে শেষ করে দিতে পারলে সব শেষ, যেমন ওই যে বাশার আল আসাদকে সরিয়ে দিয়েছে, সাদ্দামকে সরিয়ে দিয়েছে, গাদ্দাফিকে সরিয়ে দিয়েছে। কিন্তু তারা জানে না যে খামেনি এমন একটি বক্তব্য তৈরি করেছেন যে ক্ষমতার ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। এখন এই কারণেই খামেনির মৃত্যুর পরও ইরানের কোনো সমস্যা হয়নি, ইরান সেই সমান তালে হামলা চালিয়ে যাচ্ছে, বড় বড় বিধ্বংসী হামলা চালাচ্ছে। এখন ইরানের মেইন ছিল খামেনি নাই। এখন ইরান তাদের মেইন সুপ্রিম লিডারকে হারিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো না, এটা হচ্ছে ধর্মীয় নেতা, আল্লাহর পরে ধর্মীয় নেতা, তাকে ইরান হারিয়েছে। এখন ইরান ব্যাপকভাবে তারা প্রতিশোধমূলক হামলা শুরু করেছে, যার জন্য আমেরিকা এবং ইসরায়েল প্রস্তুত ছিল না। তারা মনে করেছিল যে খামেনি মারা গেলে বাকি সব দুর্বল হয়ে যাবে, পড়ানো শুরু করবে, তারপর সবাইকে ধাওয়া দিয়ে দখল করে নিয়ে তাদের পুতুল সরকার হিসেবে কাউকে বসাবে। কিন্তু সেই আশায় ঘুরে বালি। কারণ আমেরিকা ভালো করে জানে যে উপর থেকে বিমান হামলা চালিয়ে একটা দেশকে ধ্বংস করা যায়, কিন্তু ক্ষমতা বদল করা যায় না। এই জন্য এখন আমেরিকা বলতেছে যে ওই কুর্দি স্থানের যে কুর্দি বিদ্রোহী আছে ওদেরকে অস্ত্র দিবে, গোলা বারুদ দিবে, ওরা যাতে স্থলপথে যুদ্ধ করে। আবার শুনলাম ডোনাল্ড ট্রাম্প তাদের যে স্থল সেনাবাহিনী আছে তাদেরকে মহড়া দেওয়ার নির্দেশ দিয়েছে, প্র্যাকটিস করার, যে কোনো মুহূর্তে তারা স্থলভাগে সেনা নামাতে পারে। কিন্তু ইরান এমন একটা বড় দেশ এবং এত পাহাড় পর্বত, এখানে কিন্তু স্থলপথে যুদ্ধ করা এত সহজ না। এবং আফগানিস্তান কিন্তু সেম। আমরা দেখেছেন যে আফগানিস্তানে 10 বছর যুদ্ধ করতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন 15টা ভাগ হয়ে একদম ধ্বংস হয়ে গেল। ওই মূল অংশ রাশিয়ার হয়ে গেল, আর বাকি যে
অংশগুলো সেগুলো 15টা ভাগে ভাগ হয়ে গেল এবং সোভিয়েত ইউনিয়ন শেষ হয়ে গেল। তারপর আফগানিস্তানে যুদ্ধ করলো আমেরিকা। 20 বছর যুদ্ধ করে আমেরিকা ট্রিলিয়ন ডলার খরচ করে কি অ্যাচিভ করলো? কিছু অ্যাচিভ করলো না। তাদের সৈন্য মারা গেল। 20 বছর পরে তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে চলে আসলো। তারপরে ইরাকে যুদ্ধ করলো আমেরিকা, খুব সাধারণ যুদ্ধ। সেখানে ট্রিলিয়ন ডলার খরচ করে কি অ্যাচিভ করলো? কিছু অ্যাচিভ করতে পারলো না। এখন আবার ইরান, এই ইরানে যদি স্থলভাগে আমেরিকা নিজেদের সৈন্য পাঠাক বা কুর্দি সৈন্য পাঠাক, তাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। কারণ ইরান কিন্তু একটা ভয়ঙ্কর দুর্গম জায়গা এবং এখানে যুদ্ধ করা এত সহজ না। এখন অনেকে বলতেছেন যে ট্রাম্প তো যুদ্ধ শুরু করার আগে কংগ্রেসের অনুমতি নেই, এখন মার্কিন কংগ্রেস মানে সংসদ কি এই যুদ্ধ থামাবে? দেখুন, এই মুহূর্তে আমেরিকার মাত্র 5 জন মারা গেছে। যদিও ট্রাম্প বলছেন যে আমার আরো সৈন্য মরতে পারে, তার মানে তিনি চিন্তা করতেছেন যে তিনি স্থলবাহিনী পাঠাবেন। হয়তো আরো সৈন্য মরলে হয়তো কংগ্রেস একটা উদ্যোগ নিতে পারে যে না, অনেক হয়েছে, এবার তুমি যুদ্ধ থামাও। বাট এটা নাও হতে পারে। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এই যে ইরান মিসাইল ছোড়ে ইসরায়েলের দিকে, হ্যাঁ, এই মিসাইল ছড়লে বেশিরভাগ মিসাইলই ইসরায়েল ধ্বংস করে দেয় আকাশে। কারণ ইসরায়েলের কাছে একটা প্রযুক্তি আছে, যেটার নাম হচ্ছে আয়রন ডোম। এই আয়রন ডোম দিয়ে ইরানের যে কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে পড়ার আগেই ইসরায়েল ওটা আকাশে ধ্বংস করে দেয়। হ্যাঁ, কিভাবে ধ্বংস করে? যেমন ইরানের ক্ষেপণাস্ত্র আসতেছে, ইসরায়েল আরেকটা ক্ষেপণাস্ত্র মারে, ওটা আকাশে একটাকে আঘাত করে ওর ধ্বংস হয়ে যায়, ফলে ইসরায়েলের কিছুই হয় না। কিন্তু ইরান একসঙ্গে এত ক্ষেপণাস্ত্র মারে যে আয়রন ডোমও কনফিউজড হয়ে যায় এবং কিছু আকাশে ঠেকাতে পারে, কিছু মাটিতে পড়ে। এখন বলি যে ইরান একটা মিসাইল মারতেছে, ওই মিসাইলটার দাম হচ্ছে $50,000। ইরান কিন্তু খুব সস্তায় মিসাইল বানায়, একটা মিসাইলের দাম $50,000। কিন্তু ইরানের সেই মিসাইলটাকে ঠেকানোর জন্য ইসরায়েল যে মিসাইলটা মারে সেটার দাম হচ্ছে $12 মিলিয়ন। মাঝে মধ্যে আবার একটা ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য 4-5টা আয়রন ডোম মারতে হয়। তখন এই 12 গুণ করেন কত হয়? বিশাল ব্যয়বহুল। বিশাল ব্যয়বহুল। এবং আমেরিকা ইসরায়েলকে যে বিলিয়ন ডলার দিয়ে হেল্প করে, এই কারণে কিন্তু ইসরায়েল টিকে আছে। না হলে কিন্তু ইসরায়েল হচ্ছে বরিশাল বিভাগের মতো একটা দেশ, ছোট, 1 কোটি জনসংখ্যা। এদের পক্ষে আসলে এতদিন টিকা সম্ভব হতো না। শুধু আমেরিকার যে কোনো ধরনের সাপোর্ট আছে, যত সাপোর্ট আছে সব সাপোর্ট আমেরিকা দিচ্ছে। টাকা পয়সা, প্রযুক্তি, মিলিটারি অস্ত্র যা যেভাবে আছে সব দিচ্ছে আমেরিকা। এই কারণে কিন্তু ইসরায়েল টিকে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা যদি হরমুজ প্রণালীর ম্যাপটা দেখেন, হরমুজ প্রণালীর এক পাশে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আরেক পাশে হচ্ছে কুয়েত, আরেক পাশে হচ্ছে সৌদি আরব এবং ইরান। হ্যাঁ, ইরান এক পাশে, সৌদি আরব এক পাশে কুয়েত, আরেক পাশে আরব আমিরাত এবং ওমান। এবং এই হরমুজ প্রণালীর একটা পাশ হচ্ছে ল্যান্ডলকড, মানে ওই পাশ থেকে যাওয়া যায় না। কাজেই এই কুয়েতকে, সৌদি আরবকে এবং সংযুক্ত আরব আমিরাতকে যদি জাহাজের মাধ্যমে তেল এবং গ্যাস রপ্তানি করতে, অবশ্যই আপনারা জানেন যে তেল গ্যাস তো জাহাজে করে নেয়, তাহলে এই হরমুজ প্রণালীর ভেতর দিয়ে এই জাহাজটাকে যেতে হবে। এবং এই যে বিস্তীর্ণ যে সাগরটা, এই সাগরের একটা অংশ আছে, সেই অংশটা মাত্র 2 কিলোমিটার প্রশস্ত, মাত্র 2 কিলোমিটার, 21 কিলোমিটার লম্বায় আছে, ঠিক আছে, কিন্তু প্রশস্ত হচ্ছে মাত্র 2 কিলোমিটার। এটাকেই বলা হয় হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালী হচ্ছে এই ইরানের সঙ্গে অবস্থিত। ইরান এর আগে অনেকবার বলেছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, কিন্তু করে নাই। কিন্তু ইরান এই প্রথম হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এবং এই হরমুজ প্রণালীর এখানে প্রায় 150 জাহাজ আটকে আছে এবং অনেক জাহাজকে ডুবিয়ে দিয়েছে এই ইরানের রেভলিউশনারি গার্ডরা। এবং তারা অ্যানাউন্স করে বলতেছে যে হরমুজ প্রণালী বন্ধ, তোমরা কেউ আসবে না। এখন প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হলে আসলে ক্ষতিটা কি হবে? দেখুন, অলরেডি ইরানের ক্ষেপণাস্ত্রের কারণে সৌদি আরবের তেল শোধনাগার ধ্বংস হয়ে গিয়েছে, কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। তারপরেও যা আছে তাও যদি রপ্তানি করতে হয়, তাহলে এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু যাওয়া লাগবে, যেটা ইরান বন্ধ করে দিয়েছে। এবং এই হরমুজ প্রণালীর কোনো অল্টারনেটিভও নাই। এই পৃথিবীতে যত ন্যাচারাল গ্যাস রপ্তানি হয় তার 5 ভাগের 2 ভাগ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এবং পৃথিবীতে যত তেল রপ্তানি হয় তার 27% রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এবং 2018 সালের একটা পরিসংখ্যান অনুযায়ী এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় $1.5 বিলিয়ন তেল রপ্তানি হয়। এটা হচ্ছে 2018 সালের পরিসংখ্যান। তাহলে এই 2026 সালে এসে সেটার পরিমাণ তো কমপক্ষে 3 থেকে 4 বিলিয়ন ডলারের কম না। এই পরিমাণ তেল প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে বহির্বিশ্বে রপ্তানি হয়। সুতরাং এই হরমুজ প্রণালী বন্ধ করার কারণে কুয়েত, ইরান, আরব আমিরাত, সৌদি আরব, ওমান তারা কোনো তেল এবং গ্যাস রপ্তানি করতে পারবে না, ফলে তাদের ইকোনমি কোলাপস করবে। এবং এই হরমুজ প্রণালী যদি 1 মাস বন্ধ থাকে, তাহলে সমস্ত পৃথিবীর ইকোনমি কোলাপস করবে। পৃথিবীতে আবার রিসেশন শুরু হবে, সেই 2008 সালের মতো, সেই করোনার সময়ের মতো, যেটাই পৃথিবী বহন করতে পারবে না। সুতরাং যেটা এখন বলবো শেষ কথা, ইরানের হারানোর কিছুই নেই। ইরানের জীবনের মায়া নেই। ইরান কষ্ট সহ্য করতে পারে। ইরান বলতেছে, তোমরা আমার দেশে যত বড় হামলা চালাও, আমরা সার্ভাইভ করবো, কিন্তু আমরা যে হামলা চালাবো সেই হামলা সহ্য করে ক্ষমতা থাকতে হবে। এখন যদি দিনের পর দিন এই সৌদি আরবে, কুয়েতে, কাতারে এভাবে ইকোনমি বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, দেশ ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু একসময় এই আরব দেশের জনগণই তাদের বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহ করবে যে তোমরা কি করতেছো। এবং আমেরিকার এই ট্রিলিয়ন ডলার, ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হওয়ার সময় বলেছিল যে আমি যুদ্ধ বন্ধ করবো, কিন্তু সেই ট্রাম্প এখন সেই পরিস্থিতি ভঙ্গ করে একের পর এক যুদ্ধ চালাচ্ছে এবং একের পর এক পয়সা ঢালতেছে। কত পয়সা ঢালবে? ওদিকে ইউক্রেন যুদ্ধ, ওদিকে আবার ভেনেজুয়েলা থেকে মাদুরাকে তুলে নিয়ে আসলো, এখন আবার জোরালো সেই ইরানের সঙ্গে যুদ্ধে। এবং এই ইরানের সঙ্গে যুদ্ধেই কিন্তু এই আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় অবধারিত। কারণ
যতই যুদ্ধ দীর্ঘ হবে ততই কিন্তু ইসরায়েল এবং আমেরিকার পরাজয় হতে থাকবে। তাদের দেশের জনগণ এটা মেনে নিবে না এবং এটা বহন করার মতো ক্ষমতাও কিন্তু এই মিডল ইস্টের দেশগুলোর নাই, সুন্নি দেশগুলোর। কাজেই ইরান চায় যুদ্ধটা দীর্ঘ হোক, কিন্তু আমেরিকা চায় যুদ্ধটা দ্রুত শেষ হয়ে যাক। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল চাইলে কিন্তু হবে না। তারা মনে করেছিল যে প্রথম দিন যদি খামিনিকে মেরে ফেলি তাহলে এমনিতে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু তাদের এই ধারণা একদম ভুল। খামিনির মৃত্যুর পরে ইরান আরো শক্তিশালী হয়েছে, আরো ঐক্যবদ্ধ হয়েছে এবং খামিনির ছেলে মুস্তফা খামিনি নতুন লিডার হয়েই তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তো এই মাত্র একটা খবর পেলাম যে ইরানে যে আমেরিকা যুদ্ধ পরিচালনা করতেছে এটার পক্ষে নাকি মার্কিন সিনেট ভোট দিয়েছে। তার মানে হচ্ছে এখন ট্রাম্প সংসদের অনুমোদনও পেয়েছেন। শেষ করি একটা কথা দিয়ে, একজন চাইনিজ অধ্যাপক 2024 সালে তিনি কানাডাতে অধ্যাপনা করেন। তিনি নিজ ক্লাসরুমে অনুমান করে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী 2 বছর 3টা বিষয় ঘটবে। এই 3টা বিষয়, এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার প্রেসিডেন্ট হবে, আর 2 হচ্ছে প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প ইরাকে আঘাত হানবে, এবং 3 হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা ইসরায়েল শোচনীয়ভাবে হারবে এবং পুরা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে। আমেরিকার আর কোনো ভ্যালু এই বিশ্বে থাকবে না। এখন প্রথম যে অনুমানটা ট্রাম্প ক্ষমতা যাবে এটাও সত্য হয়েছে, দ্বিতীয় অনুমানটা আমেরিকা ইরান অ্যাটাক করবে এটা হয়েছে, এখন এই তৃতীয় যে অনুমানটা এই চাইনিজ অধ্যাপকের যে আমেরিকা শোচনীয়ভাবে হারবে এটাই এখন হওয়ার বাকি, এবং এটা হওয়ার পথেই আসলে আমেরিকা ইসরায়েল এগিয়ে যাচ্ছে বলেই আমার বিশ্বাস। দর্শক, বেশি রহস্য ফাঁস হয়ে গেছে। দর্শক, বিএনপির সেই সমঝোতা তত্ত্বের জনক, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি তত্ত্বের জনক সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম না রবিউল আলম, এগুলোর নামও জানি না, এরা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করে হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছেন। মানে গরিব যদি হঠাৎ করে বড়লোক হয় তাহলে তার আচার আচরণ ঠিক থাকে না। এই রবিউলের অবস্থা হচ্ছে এরকম, গরিব হঠাৎ করে মন্ত্রী, অথচ ইতিহাস বলে এই মন্ত্রণালয় চালাতে অত্যন্ত ভার বুদ্ধি সম্পন্ন হেভিওয়েট ব্যক্তি প্রয়োজন। যেমন অতীতে ব্রিটিশ নাজমুল হুদার মতো হেভিওয়েট ব্যক্তি এই মন্ত্রণালয় চালিয়েছেন, ওবায়দুল কাদের মতো ইতিহাস শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এই মন্ত্রণালয় চালিয়েছে, সুরঞ্জিত সেনগুপ্তের মতো যুগ শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শতাব্দীর অন্যতম সেরা রাজনীতিবিদ এই মন্ত্রণালয় চালিয়েছেন। আর এখানে কি কোথাকার কি রবিউল, খুনের মামলার আসামি, যে চিৎকার চেঁচামেচি ছাড়া কোনো জ্ঞান নাই, শুধু চিল্লায় এবং মানে খুব খারাপ ব্যবহার, বাজে ব্যবহার, চেহারা দেখলেই বোঝা যায় যে সন্ত্রাসী ভাব। দর্শক, চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছেন এবং আমরা ভেবেছিলাম যে জনগণের সমালোচনা, বিএনপির লোকজনের সমালোচনা করেছিল, ছাত্রদলের অনেকে সমালোচনা করেছিলেন যে এতে একটা পর্যায়ে এই রবিউল লাইনে আসবেন, দুঃখ প্রকাশ করবেন বা এটার জন্য সরি বলবেন। কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে ছাত্রদলের যেসব ছেলেরা এই রবিউলের বক্তব্যের মানে এই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন, এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্যের, তারা ঘুরে ফিরে শোকজ খায়। যেমন হামিম, তানভীর বাড়ি হামিম, এই হামিম ছেলেটা ডাকসুর জিএস ক্যান্ডিডেট ছিলেন যিনি ছাত্রদলের, হামিম এই চাঁদাবাজ মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছিলেন। ঘুরে ফিরে দেখেন হামিম কিন্তু এক পর্যায়ে শোকজকে হামিমকে ধ্বংস বানিয়ে দিয়েছে। এখন হামিম শুধু ছাত্রদলকে তেল মারে, একটু নিরপেক্ষ দিয়ে একটা কথা বলবে, আগে বলতো এখন আর ওটা বলতে পারছে না। মানে হামিমকে হাত পা বেঁধে ফেলা হয়েছে। এই চাঁদাবাজ বিষয়ক মন্ত্রী বিএনপির, তিনি মিডিয়ায় এসে আবার ওটাকে বৈধতা দিয়েছেন, না আমি এটা বলিনি, এটা নিতে পারে, মসজিদে চাঁদা দিলে এটাও দিতে পারে। এখন দেখেন কি হয়েছে, এখন রহস্য বের হয়ে গেছে। এর মানে এই যে সমঝোতার ভিত্তিতে গঠিত চাঁদাবাজি, এটাই হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা, এবং এই সমস্যার কারণে আজকে বিএনপি সরকার এই দুর্নাম, এবং এই সমস্যার কারণে বিএনপি সরকার পতন ঘটবে। তাহলে এখন কি এই মন্ত্রী পদত্যাগ করা উচিত না? কি সেই রহস্য? সমঝোতার চাঁদা এবং আড়তের 37 টাকার বেগুন ঢাকায় 100 টাকা। এর মানে সমঝোতার ভিত্তিতে চাঁদা, জোর করে চাঁদার কথা কিন্তু বলা হয়নি। বিএনপি সন্ত্রাসীরা যে জোর করে চাঁদাবাজি করে ওটা বলা হয়নি। সমঝোতার ভিত্তিতে যে চাঁদা, সেই চাঁদার ফলে 37 টাকার বেগুন 100 টাকা। এখন কেন 37 টাকার বেগুন আমাদেরকে 100 টাকায় কিনতে হবে? এই চাঁদাবাজ মন্ত্রীর চাঁদার বৈধতার কারণে। তাহলে এখন এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা এখন বিএনপি সরকারের জন্য একটা ওয়াজিব। যেটা কৃষক 37 টাকা বেচে এটা আমরা 50 টাকায় কিনি, কিন্তু সেটা 100 টাকা কেন হবে? এটা বিএনপি সরকার দুর্নাম না? বিএনপি সরকার জনপ্রিয়তা কমছে না? তাহলে এখন তো অ্যাটলিস্ট যেহেতু গোমর সব ফাঁস হয়ে গেছে যে সব সমস্যার মূলে হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, তাহলে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজিকে যে মন্ত্রী বৈধতা দিয়েছেন তাকে সরিয়ে দেওয়া হোক, তাকে পদত্যাগ করতে বলা হোক। না, এটা করবে না, কারণ পুরো সরকারই হচ্ছে চাঁদার ভাগিদার। কারণ ওই মাঠ পর্যায়ে যে চাঁদা উঠায় 2 টাকা করে, মানে কথার কথা, তো এখন 100 টাকা নিচে চাঁদা নেয় না, ওই অল্প অল্প করে যে চাঁদা উঠায়, একটা কিন্তু যারা উঠায় তারা খায়, আর একটা অংশ বিএনপি তার উপরে দেয়, এইভাবে একদম সেন্ট্রাল পর্যন্ত আসে। এক সময় না গেলে লন্ডনে যেত, তারা এটা তো বলবে না। তো বিএনপি যদি চাঁদাবাজির বিরুদ্ধে হয় তাহলে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির থিওরির যে প্রপোনেন্ট তাকে ধরুক। তো দর্শক দেখেন এখানে ডিটেইলস সবকিছু এসেছে, কিভাবে কি হয়েছে। এরপরে ওই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির প্রপোনেন্ট ওই মন্ত্রী দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নাই। কারণ আমার কাছে আপনার কাছে হয়তো 37 টাকার বেগুন 100 টাকায় কেনার ব্যাপার না, আল্লাহর রহমতে আমার কাছে 1000 টাকা বেগুন হলেও কোনো কেনা ব্যাপার না। কিন্তু আমার দেশের কৃষক শ্রমিক ভাইরা হাজারো মানুষ আছে যাদের বুকটা ফেটে যায়, জাস্ট সারাদিন ইনকাম করেছে রোজার মধ্যে রিক্সা চালিয়ে 500 টাকা 600 টাকা, সেখানে বেগুন কিনতে যদি যায় 100 টাকা, কি খাবে?
কিন্তু ঔষধ কেনার টাকা থাকবে না। অথচ এই বেগুনটা যদি সে 50 টাকা কিনতে পারতো কত সুন্দর হতো। অর্থাৎ জনগণের উপর এভাবে নির্যাতন করতে পারে না রাষ্ট্রীয়ভাবে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে যদি বাস্তবে আমরা দেখি যে অবস্থা ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে গেছে, যেমন যে জিনিসটা বাংলাদেশে উৎপাদন হয় না সেটা যদি আমাদেরকে বেশি টাকায় কিনতে হয়। যেমন আমি একটা ফল কিনি মাঝে মাঝে, নিউ মার্কেট 1 নম্বর গেটের পাশে কিছু ফল বিক্রি করে, রামবুটান, জাপানের জাতীয় ফল পারমিশন নাকি এরকম কি কি আছে আর কি, নামও আমি জানি না। কেজি 5,000 টাকা, 6,000 টাকা এই ফল আমি কিনি। এখন এটা অনেক সুস্বাদু। এখন কেন এত টাকা দিয়ে কিনতে হয়? যে ওটা বাংলাদেশে হয় না, ওটা সরাসরি জাপান থেকে আনতে হয় বা অন্য দেশ থেকে আনতে হয়। কিন্তু ওই ফল যদি বাংলাদেশে ব্যাপকভাবে উৎপাদন হতো তাহলে ওই মালটার মতো একসময় যে মালটা আপনার 400 টাকা 500 টাকা কেনেন, ওইটা বাংলাদেশে উৎপাদিত হয়, ওইটা আপনার 80 টাকা 90 টাকা কিনতে পারে, যদি স্বাদ এক না ভৌগোলিক কারণে। তো এখানে বাংলাদেশে যে জিনিসটা উৎপাদিত হয় না সেটা বেশি টাকা দিয়ে কিনলে একটা আক্ষেপ আছে, বলা যায় যে না এটা হয় না, তারপরে কিনতে হয়। কিন্তু বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল আছে সেটাকে কেন আমাকে 3-4 গুণ বেশি টাকা দিয়ে কিনতে হবে? এটা সরকারের ব্যর্থতা, এটাই হচ্ছে সমঝোতার চাঁদাবাজির ফল। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। অতএব এই মন্ত্রীকে সরিয়ে দেওয়া তারেক রহমানের জন্য এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। পথে পথে চাঁদাবাজি যেন সবজির দাম নিয়ন্ত্রণ করছে, বুঝতে পারছেন? তার মানে ওই যে সবজি বেশি দামে বিক্রি করে যারা খায় সেখান থেকেও মন্ত্রী ভাগ পান। আর এই রবিউলের মূল ব্যবসা বাণিজ্যই হচ্ছে এই পথে পথে চাঁদাবাজি, ওগুলোর পার্সেন্টেজ পান। অতএব তিনি এগুলো এই কারণে সড়ক পরিবহনের দায়িত্ব নিয়েছেন মনে হয় লবিং করে। যে বেগুন উৎপাদনে আড়ত পর্যায়ে 37 টাকা, ঢাকায় কৃষক তাহলে আরো অনেক কম পায়। 37 টাকা আড়ত পর্যায়ে যদি 37 টাকা হয় তাহলে কৃষক এটা মনে হয় 25 টাকা পায় না, ঢাকায় এসে তা হয়ে যাচ্ছে 100 টাকা। সবই যেন একটি চাঁদাবাজির শৃঙ্খলে আবদ্ধ। 300 বছরের ঐতিহ্যবাহী উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানে ঠিক হয় দর, ধরন বেঁধে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, কেজির হিসাব ধরলে তা 35 টাকা থেকে 37 টাকা। শশার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। কৃষকের বিক্রি করা সবজি পাইকারি আর খুচরা বাজারে না গিয়ে খোদ হাটেই ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা চাঁদা। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ সরাসরি মাঠ থেকে কৃষি পণ্য ট্রাকে তোলেন, তাতেও যেন রক্ষা নেই। এখানেও হাজির চাঁদা আদায়কারীরা সমঝোতার ভিত্তিতে, তাই না? একজন ব্যবসায়ী বলেন বাজারে যে খরচটা দিব এর থেকে চাঁদার পরিমাণটা বেশি। বাজারে পণ্য খালাস করার খরচ 500 টাকা, কিন্তু চাঁদা দিতে হয় 1000 টাকা। সবজি পরিবহনের কাজে নিয়োজিত ভুক্তভোগী ট্রাক চালক কাশেম বলেন পথে পথে হুট করে ট্রাক দাঁড় করিয়ে একটি স্লিপ ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হয়, তা না হলে কেউ যেতে পারে না। এটা সমঝোতা, তাই না? ওই এটা গুলি করে নিলে ওটা সমঝোতা। শিবগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইজরাদার তাহিরুল ইসলামের নামে স্লিপ দেওয়া হচ্ছে টাকা, বিএনপি জড়িত। এ বিষয়ে জানতে চাইলে চাঁদার বিষয়টি অস্বীকার করতে নেবে, কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না, আমার নাম কুৎসের একটা স্লিপ বানিয়ে এটা করা হচ্ছে, অথচ এটা মন্ত্রী রবিউলও জানেন। তো এরকমই চলছে। কেউ মন্ত্রী যেখানে এগুলো বৈধতা দেন কেউ কিছু করতে পারবে না। এই মন্ত্রীকে সরিয়ে না দিলে এ থেকে মুক্তি নেই। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনা সহ তার নেতা মন্ত্রীদের বিচার চলছে তখন সেখান থেকে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে। আমরা জানি কয়েকদিন আগেই সেখানে চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে নতুন সরকার। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন যিনি এসেছেন এসেই বলেছিলেন যে এমনকি মামলার রায় ঘোষণা হওয়া যে মামলাগুলো সেই মামলাগুলোর নথি পর্যন্ত তিনি যাচাই বাছাই করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক ছিল কিনা। অর্থাৎ তাজুলের প্রসিকিউশন টিম সবকিছু ঠিকঠাক করেছিল নাকি তার টিমের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সেগুলোর মাধ্যমে রায় কিংবা কাগজপত্র টেম্পারিং এর কোনো ঘটনা ঘটেছিল। এবার চাঞ্চল্যকর তথ্যটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিজেই একটি মামলার রায় স্থগিত করার আবেদন করতে যাচ্ছেন এবং সেটা আজকেই ঘটবে। কেন হঠাৎ করে মামলার রায় স্থগিত করাতে চাইলেন বর্তমান চিফ প্রসিকিউটর, সেটা একটা চাঞ্চল্যকর ব্যাপার হয়েই দাঁড়াবে হয়তো। তার মানে এই মামলার ব্যাপারে সামথিং রং, কোনো খারাপ ইনফরমেশন কিংবা কোনো ব্যাপক গড়মিলের কোনো ইনফরমেশন তার কাছে এসেছে। চলুন একটু জেনে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি কাণ্ড কারখানা করে গিয়েছিলেন যে নতুন চিফ প্রসিকিউটরকে এখন মামলার রায় স্থগিত করার আবেদন করতে হচ্ছে। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। গণঅভ্যুত্থানের একটি মামলা, রামপুরার একটি মামলা, সেই মামলার রায় স্থগিত করার আবেদন জানাচ্ছেন নতুন চিফ প্রসিকিউটর এবং সেই খবরটা রীতিমতো চাঞ্চল্যকর খবর। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারা দুটো ছবি দিয়ে এই শিরোনামটা করেছে। গণঅভ্যুত্থানে রামপুরাই হত্যাকাণ্ডের রায় স্থগিতের আবেদন করবেন চিফ প্রসিকিউটর। সেখানে বলা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় 2 হত্যাকাণ্ড ও অন্য আরো 2 জনকে গুলি করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় স্থগিতের আবেদন করবেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার অর্থাৎ আজকে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিল। যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন প্রসিকিউশন রায় স্থগিতের আবেদন করবে,
আমরা মনে করি কিছু ঘাটতি রয়ে গেছে। কি ভয়াবহ ব্যাপার, এত বড় একটা মামলা, এবং মামলায় নিশ্চিতই বোঝা যাচ্ছে যে মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে যেতে পারে। সেখানে অনেক অসঙ্গতি তিনি দেখতে পেয়েছেন। সদ্য নিযুক্ত এই চিফ প্রসিকিউটর অর্থাৎ তাজুল ইসলাম, যিনি আগের দায়িত্বে ছিলেন, তিনি যা ইচ্ছা তাই করে গেছেন নিজের মতো করে, এবং মামলা বাণিজ্য করে তিনি যে 1000 কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটিয়েছেন সেই অভিযোগও অনেকে করছেন, গণমাধ্যমে এসেছে। বলেছেন যে সেগুলো ঠিক করার সুযোগ আমাদের আছে, অর্থাৎ যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আগে ঠিক করবেন, তারপরে তিনি আদালতে আবেদন করবেন যে এবার আপনি রায় ঘোষণা করেন। তার মানে নিশ্চিত করেই যে আবারও এটার শুনানি হতে পারে। এই মামলায় তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন তৎকালীন ডিএমপি খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান, তৎকালীন উপপরিদর্শক। এটা নিঃসন্দেহে বিএনপির জন্য অশনি সংকেত। আমরা বারবার বিএনপিকে সতর্ক করে আসছি, বিএনপি কিন্তু মোটেই আমাদের শত্রু নয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে এবং বিগত 17 বছর যখন বিএনপি এবং জামাত শেখ হাসিনার স্বৈরা শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে এবং অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছে, তারা যে জুলুমের শিকার হয়েছে, এই জুলুমের কারণে বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমাদের একটা সফট কর্নার তৈরি হয়েছিল। কিন্তু সেই বিএনপি নির্বাচনের পরে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরে তারা মনে হচ্ছে শেখ হাসিনা তো আর কিরকম গতিতে স্বৈরাচারের পথে হেঁটেছিল, তার থেকেও মনে হচ্ছে বেশ কয়েক গুণ গতি সম্পূর্ণ হয়ে এবং দুর্বার গতিতে তারা একনায়কতন্ত্রের দিকে, স্বৈরতন্ত্রের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আর এটি আজ করতে পারেন যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্র বিশ্লেষক, যারা রাজনীতি বিশ্লেষক, তারা বুঝতে পারেন। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে এখন আর বিশ্বাস করে না, তারা সেই চিন্তা চেতনা লালন করে না। এই বিএনপির ভিতরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পতিত স্বৈরাচারের সকল সেগমেন্ট বিএনপির ভিতরে এসে ভর করেছে। তারই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় আসার মাত্র 15 দিন হলো ক্ষমতায় আসছে। আজ আমি যখন এই ভিডিও করছি, তারা মন্ত্রী পরিষদ গঠন করেছে, সরকার গঠন করেছে। এই সরকার গঠন হবার পরে অন্তত 50টি লাশ তারা উপহার দিয়েছে। 50টি আমি দিয়ে দিচ্ছি রেকর্ড। আর ধর্ষণের কথা তো বলবোই না। কখনো দাদির কাছ থেকে নাতিকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে, বাবার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এরকম অহরহ ঘটনা আমাদের চোখের সামনে ভাসছে। আর চাঁদাবাজি, ছিনতাই, দুর্নীতি, লুটপাট, এগুলোর কথা তো বলবোই না। এই যখন অবস্থা, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে সাংবাদিকেরা চাঁদাবাজি সম্পর্কে প্রশ্ন করেছিল। চাঁদাবাজি সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থাটা দেখুন। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাও ভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দাঁড়িয়ে গেলেন, উঠে পড়লেন যে আপনারা যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কমপ্লেইনের সুরে যদি প্রশ্ন করেন, তাহলে এই প্রশ্নের কোনো জবাব আমরা দিতে পারি না। সেই বলছেন যারা চাঁদাবাজি করছে তাদেরকে ধরে আইনের আশ্রয় দিয়ে দেন। আইনের আশ্রয় কে দেবে? এই দায়িত্ব কি অন্য কারো? সাংবাদিকদের কাজ তো আপনাকে নোটিশ করা, তারা আপনাকে নোটিশ করছে, তো এটার ব্যবস্থা না আপনি নিবেন, পদক্ষেপ আপনি নিবেন। আপনি না হোম মিনিস্টার, আপনার উপরেই তো এই দায়িত্ব বর্তায়। আপনি কি অস্বীকার করতে চাচ্ছেন যে দেশে চাঁদাবাজি হচ্ছে না? মিডিয়াগুলোকে হয়তো আপনারা কিনে ফেলেছেন, তারা সেখানে একটা সংঘবদ্ধ চক্র হবার কারণে তারা সেগুলো প্রচার করছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনি বন্ধ করতে পারেন নাই। সেখানে একেবারে তাজা খবর, যারা প্রত্যক্ষদর্শী, ঘটনার স্পটে যারা অবস্থান করছে, তারা তাদের এই হাতে থাকা মুঠোফোন দিয়ে কাঁচা ভিডিও করে, একেবারে কাঁচা ভিডিও ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো এইটা করার পরে সাংবাদিকরা আপনাকে নোটিশ করেছে, আপনি তো সেক্ষেত্রে উঠে চলে যেতে পারেন না। আপনি তো একটা রূপরেখা দিতে হবে আপনার। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে তো পথ দেখাতে হবে, আপনাকে তো আশার বাণী শোনাতে হবে জনগণকে। আপনি রাগ করে উঠে চলে যাবেন, এই জন্য তো আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই। এরপরে এলিট সমাজ যারা, তারা খেপেছে যে কারণে বিএনপি দ্বিতীয় যে ভুলটি করেছে, জুলাই সনদকে তারা না করে দিচ্ছে, একেবারে নাকচ করে দিচ্ছে। হাফিজউদ্দিন আহমেদ তিনি পরিষ্কার করে বলেছে যে ওই সময় আমরা সংস্কার কমিশনে বারবার আসা যাওয়া করেছি, কারণ আমাদের একটা নির্বাচন দরকার ছিল, নির্বাচনটা যাতে তাড়াতাড়ি হয়, শুধু আমরা নির্বাচনের জন্য আমরা তাদের কাছে গেছি এবং তাদের কথা শুনেছি, জনগণ যেন আমাদের বিপক্ষে চলে না যায়, এজন্য আমরা সেখানে আসছি আর গেছি। তাই বলে আমরা বাধ্য নই, এগুলো করতে হবে। বুঝতে পেরেছেন? জনগণের ভয়ে, জনগণকে বোঝানোর জন্য নির্বাচনটা আগে হয়ে নিক, তারপরে জনগণকে দেখে নেব। এই জাতীয় কথাগুলো যখন শুনি, তখন আমরা যার পর নাই হতাশ হয়ে যাই। জুলাই সনদকে, গণভোটকে আপনারা ওইখানে স্বাক্ষর করেছেন, রীতিমতো সেখানে আসা যাওয়া করেছেন, সেইটাকে এখন আদালতের কাছে নিয়ে গেছেন। শেখ হাসিনার